ফ্যাসিবাদের মেকানিক্স, শেখ হাসিনা সরকারের উত্থান ও পতন। জানাবো হঠাৎ এই লোডশেডিং এবং আওয়ামী লীগের দায়ভার। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন রাহুল গান্ধী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদের মেকানিক্স, শেখ হাসিনা সরকারের উত্থান ও পতন। ফ্যাসিবাদ এমন একটি শব্দ যা নিপীড়ন এবং ভীতির সঞ্চার করে। প্রায়শই কর্তৃত্ববাদী ক্ষমতা, ভিন্ন মতের উপর নির্মম দমন, চরম জাতীয়তাবাদ এবং একক নেতার হাতে কুণ্ঠিগত ক্ষমতাকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। বাংলাদেশের জনগণ যারা শেখ হাসিনার অধীনে বছরের পর বছর কর্তৃত্ববাদ সহ্য করেছে, তারা এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচিত। হাসিনার শাসনের পতন ইতিহাস জুড়ে অনেক ফ্যাসিবাদী সরকারের পতনকে প্রতিফলিত করে, যাতে উত্থান হয় ভয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে। কিন্তু অবশেষে জনগণের প্রতিরোধ ও দুঃশাসনের ভারে অনিবার্যভাবে সেই শাসন ভেঙে পড়ে। হাসিনা যে দমনমূলক নীতি প্রয়োগ করেছিলেন এবং যে শক্তি তার পতনের কারণ ছিল, তা বিশ্লেষণ করে আমরা ফ্যাসিবাদের প্রকৃতি এবং এর ব্যর্থতাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী। শেখ হাসিনা তার 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অনেকগুলো বৈশিষ্ট্য প্রদর্শন করেছিলেন। ক্ষমতার উপর তার দখল সুসংহত করা থেকে শুরু করে বিরোধী দলগুলো কোণঠাসা করা, তার নেতৃত্ব গণতন্ত্রের ছদ্মবেশ কর্তৃত্ববাদে পরিণত হয়েছিল। এখানে কিছু মূল কারণ রয়েছে যা প্রকাশ করে যে কিভাবে তার সরকার ফ্যাসিবাদী শাসনের অনুরূপ কাজ করেছিল। এক, ক্ষমতা একত্রীকরণ ও একদলীয় রাষ্ট্র। হাসিনা সরকার ক্রমবর্ধমানভাবে রাজনৈতিক কর্তৃত্বকে কেন্দ্রীভূত করেছে, যা ফ্যাসিবাদের সর্বগ্রাসী দিককে প্রতিফলিত করে। তার শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ উঠেছিল এবং বিরোধী দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রায়ই প্রান্তিক হয়ে পড়েছিল বা নির্বাচনে সরাসরি অংশগ্রহণে অসম্মত ছিল। 2014 এবং 2018 সালে কুখ্যাত নির্বাচনে ভোট কারচুপি এবং কম ভোটার উপস্থিতি ব্যাপক অভিযোগ সামনে এসেছে, বিশেষ করে বিরোধী সমর্থকদের কাছ থেকে, যা তার সরকারের প্রতি জনগণের অনাস্থাকে প্রতিফলিত করে। 2, বিরোধী ও ভিন্নমত দমন। হাসিনার শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল রাজনৈতিক বিরোধীদের দমন। তার সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমন, বিরোধী দলের প্রধান নেতাদের গ্রেফতার এবং সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য বিশেষ পরিচিত ছিল। 2018 সালে পাশ হওয়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সরকারকে রাষ্ট্র বা এর কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য পেশ করার জন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করার অনুমতি দেয়, যা কার্যকরভাবে বাক স্বাধীনতা রোধ করার সমতুল্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার গোষ্ঠীগুলো বারবার বিরোধী দলের কর্মীদের গণবন্দী এবং বাংলাদেশের রাজনৈতিক বিতর্কের জায়গা সংকুচিত করার বিষয়ে সরকারকে সতর্ক করেছে। 3, মিডিয়া ও তথ্যের উপর নিয়ন্ত্রণ। শেখ হাসিনা সরকার বাংলাদেশের অভ্যন্তরে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে, যা ফ্যাসিবাদের আরেকটি প্রধান বৈশিষ্ট্য। সরকার ব্যাপকভাবে মিডিয়ার উপর নজরদারি ও সেন্সর করেছে। সমালোচনামূলক কণ্ঠস্বরকে দমিয়ে রাখা হয়েছে। স্বাধীন সাংবাদিকরা হয়রানি, গ্রেফতার বা আরো খারাপ আচরণের সম্মুখীন হয়েছেন। গণমাধ্যমের জন্য ক্রমবর্ধমান সীমাবদ্ধ পরিবেশ প্রতিফলিত করে হাসিনার শাসন আমলে বাংলাদেশ বিশ্বব্যাপী সংবাদপত্রের ফ্রিডম র্যাঙ্কিং এর নিচে নেমে গেছে। 4, জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। জাতীয়তাবাদ ছিল শেখ হাসিনার রাজনৈতিক বৈধতার অন্যতম প্রথম স্তম্ভ। তিনি প্রায়শই তার পিতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা 1971 সালে মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতেন। তার নেতৃত্বে এই ঐতিহাসিক আখ্যানটি শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতাকে সুসংহত করার জন্যই নয়, বরং জাতীয়তাবাদী উন্মাদনা জাগিয়ে তোলার জন্য এবং তার সরকারকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রকৃত রক্ষক হিসেবে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা সরকার কেন ব্যর্থ হয়? 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় নিজের দখল বজায় রাখা সত্ত্বেও শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত নিজস্ব কর্তৃত্ববাদের শাসনের ভারে ভেঙে পড়ে। বেশ কয়েকটি কারণে এই সরকারের পতনে অবদান রেখেছে। 1, দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য। হাসিনা শাসনামলে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বাসা বাঁধে। যদিও এই সময়ে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল, তবুও বেশিরভাগ সম্পদ কিছু রাজনৈতিক অভিজাত এবং ক্ষমতাসীন দলের অনুগতদের হাতে কেন্দ্রীভূত ছিল। সাধারণ জনগণ দারিদ্র, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির শিকার হতে থাকে, যা তাদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ সৃষ্টি করে। 2, দানা বাঁধে বিদ্রোহ। 2023 সালে রাস্তায় নেমে আসা ছাত্র ও তৃণমূল স্তরে আন্দোলন হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এই বিক্ষোভগুলো স্বচ্ছতা, গণতান্ত্রিক সংস্কার এবং দুর্নীতির অবসানের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে ছাত্র, শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণীর একটি বিস্তৃত অংশে প্রতিনিধিত্ব করেছিল। যখন সরকার সহিংসতার সাথে এই প্রতিক্রিয়া জানায়, তখন এই বিদ্রোহের আরো জোরদার হতে শুরু করে। 3, অভ্যন্তরীণ ফাটল এবং আন্তর্জাতিক চাপ।
হাসিনার কর্তৃত্ববাদ যত গভীর হতে থাকে, আওয়ামী লীগের মধ্যে তত ফাটল বাড়তে থাকে। তার একক নিয়ন্ত্রণ নিয়ে দলীয় অনুগতদের অসন্তোষ সরকারকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আন্তর্জাতিকভাবে হাসিনা সরকার ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্নতার সম্মুখীন হয়েছে। মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন পীড়ন এবং নির্বাচনী জালিয়াতি পশ্চিমা গণতন্ত্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং বিশ্ব সম্প্রদায় তার শাসন ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করে। ফ্যাসিস্ট শাসনের অস্থিরতা শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, কারণ সমস্ত ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলির মতো এই সরকারও দমন, দুর্নীতি ও সমাজের উপর টেকসই নিয়ন্ত্রণে ভিত্তি করে নির্মিত হয়েছিল। তার শাসন এবং ফ্যাসিবাদী শাসনের মধ্যে মিলগুলো স্পষ্ট। ক্ষমতা একত্রীকরণ, বিরোধীদের দমন, মিডিয়ার উপর নিয়ন্ত্রণ ও জাতীয়তাবাদ, এইসবই তার শাসনের কর্তৃত্ববাদী প্রকৃতির দিকে ইঙ্গিত করে। কর্তৃত্ববাদ সহজাতভাবেই ভঙ্গুর, কারণ এটি ভয়, জবরদস্তি ও নিয়ন্ত্রণের উপর নির্ভর করে। একবার তাতে ফাটল দেখা দিলে, যেমনটি হাসিনার শাসনামলে হয়েছিল, তখন স্থিতিশীলতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশের জনগণ অন্যান্য ফ্যাসিবাদী শাসনামলের মতো অবশেষে পরিবর্তনের দাবি করেছিল, যার ফলে হাসিনা সরকারের পতন অনিবার্য হয়ে পড়ে। হাসিনা ফ্যাসিবাদী শাসন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো যা করা উচিত, এক গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠানকে সমুন্নত রাখা। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বিচার বিভাগ, সংসদ ও সংবাদপত্রের উত্তরাধিকার অধিকার সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য চেক এবং ব্যালেন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতার অপব্যবহার রোধে নিশ্চিত করতে হবে যাতে কোনো একক নেতা অনিয়ন্ত্রিতভাবে আধিপত্য বিস্তার করতে না পারে। দ্বিতীয়, অন্তর্ভুক্ত নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করা। অন্তর্ভুক্তিমূলক শাসন অত্যাবশ্যক। ভবিষ্যৎ দলগুলোকে সক্রিয়ভাবে সুশীল সমাজের সাথে যুক্ত করা উচিত। ভিন্নমতের কণ্ঠস্বর শুনতে হবে এবং সমস্ত জনগোষ্ঠী থেকে অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে জাতীয় ঐক্য গড়ে তুলতে, ভিন্ন মতামতকে সম্মান করা এবং সরকারের প্রতি জনগণের আস্থা জোরদার করা হয়। তৃতীয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি। সরকারকে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে উন্মুক্ত শাসনের প্রতিশ্রুতি দেওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে সরকারি কর্মকর্তাদের তাদের কর্মের জন্য জবাবদিহি করা হবে। হাসিনার শাসনামলে দুর্নীতি ও কুসংস্কার ছিল প্রধান সমস্যা। দলগুলোর উচিত দুর্নীতি বিরোধী ব্যবস্থা গড়ে তোলা এবং হাসিনার শাসন থেকে শিক্ষা নিয়ে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা। চতুর্থ, সকলের জন্য আইন ও ন্যায় বিচার। একটি সুষ্ঠু ও স্বাধীন বিচার বিভাগ একটি কার্যকরী গণতন্ত্রের মেরুদণ্ড। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আইনের শাসনকে সম্মান করতে হবে। নিশ্চিত করতে হবে যে আইনি ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সকল নাগরিকের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করবে। এটি বিচার ব্যবস্থায় নাগরিকদের বিশ্বাস পুনরুত্থানে সহায়তা করবে। পঞ্চম, সামাজিক কল্যাণে ফোকাস। ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে অবশ্যই অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করে নতুন নীতি প্রণয়ন করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ, যা জাতির উন্নয়নকে শক্তিশালী করবে এবং জনগণের অসন্তুষ্টকে রোধ করবে। ষষ্ঠ, সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সরকারকে জবাবদিহি করতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সাংবাদিকরা সেন্সরশিপ, নিপীড়ন বা হয়রানির ভয় ছাড়াই যাতে কাজ করতে পারেন। হাসিনার অধীনে সংবাদপত্রের দমন জনগণের অবিশ্বাস ও আন্তর্জাতিক সমালোচনার উদ্রেক করেছিল। রাজনৈতিক দলগুলো যা করা উচিত নয়। প্রথম, ক্ষমতাকে কেন্দ্রীভূত করা এড়িয়ে চলতে হবে। হাসিনা শাসনামলে অন্যতম প্রধান ত্রুটি ছিল একক কর্তৃত্বে ক্ষমতার কেন্দ্রীকরণ, যা রাজনৈতিক প্রতিযোগিতাকে দমিয়ে দেয় এবং ব্যাপক দুর্নীতির দিকে পরিচালিত করে। রাজনৈতিক দলগুলিকে একজন নেতা বা সত্তার হাতে খুব বেশি ক্ষমতা ন্যস্ত করা এড়িয়ে চলতে হবে, কারণ এটি কর্তৃত্ববাদের জন্ম দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে দুর্বল করে। দ্বিতীয়, রাজনৈতিক বিরোধী দলকে দমন করলে চলবে না। হাসিনার শাসনের একটি বৈশিষ্ট্য ছিল আইনি কারসাজি, সহিংসতা এবং মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা। ভবিষ্যৎ দলগুলোর উচিত সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা এবং বিরোধী শক্তির সাথে সংলাপকে উৎসাহিত করা, কারণ এটি গণতন্ত্র শক্তিশালী করে এবং নাগরিক অস্থিরতা প্রতিরোধ করে। হঠাৎ এই লোডশেডিং এবং আওয়ামী লীগের দায়ভার। হঠাৎ করে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে, এতে ভোগান্তিতে পড়ছে মানুষ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং এর অবস্থা ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যায়, লোডশেডিং বেড়েছে। গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সক্ষমতা থাকলেও প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি, বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না, তাই লোডশেডিং বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির সংখ্যা করেছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলেন জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বিগত আওয়ামী লীগ সরকার।
চাহিদাকেও বিবেচনা নেওয়া হয়নি, ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে, অথচ 3 বছর ধরে গরম বাড়লে লোডশেডিং এ ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও পড়েছে এই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। সোমবার গড়ে 2000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দৈনিক প্রায় 2500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটে তথ্য বলছে সোমবার বেলা 3টায় 1874 মেগাওয়াট লোডশেডিং হয়। গত রোববার দেশে গড়ে 1291 মেগাওয়াট লোডশেডিং হয়। মেরামত রক্ষণাবেক্ষণের জন্য 3596 মেগাওয়াট ক্ষমতায় বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। জ্বালানি সংকটে দেশে 6287 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।